পাইকারি পর্যায়ে হাত বদলে ডিমের দাম বৃদ্ধি বলছে ভোক্তা অধিদপ্তর। আবার শতক ছাড়ালো পেঁয়াজের কেজি। দেশের ৭২% পশুর খামারি অনিবন্ধিত, তদারকিতে হিমশিম প্রাণী সম্পদ অধিদপ্তর। জবাবদিহির আওতায় আনার তাগিদ। এ মাসেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি জানালেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ জ্বালানির ৭ প্রস্তাব। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। চাহিদার তুলনায় প্রতিদিন ১ কোটি ডিম বেশি উৎপাদন হলেও ভোক্তাকে কিনতে হচ্ছে বাড়তি দামেই। পাইকারি পর্যায়ে কয়েক দফা হাত বদলের কারণে ডিমের বাজারে অস্থিরতা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মধ্যস্বত্বভোগীরা লাভ করলেও বিপাকে ক্রেতারা। সেই সাথে মুরগির খাবারের দামের নিয়ন্ত্রণ কর্পোরেট কোম্পানির হাতে থাকায় বাড়ছে উৎপাদন খরচও, দাবি খামারি মালিকদের। রাজধানী তেজগাঁয়ে ডিমের পাইকারি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, কিন্তু খবর পেয়ে আগেভাগেই দোকান বন্ধ করে চলে গেছেন অনেক বিক্রেতা। কয়েকটি দোকান খুলতে বাধ্য করেন কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির রসিদ সংগ্রহ ও তথ্য যাচাই বাছাই করা হয়। বৃহস্পতিবার পাইকারিতে প্রতি পিস ডিম সর্বোচ্চ ১০ টাকা ৮০ পয়সা এবং খুচরা পর্যায়ে ১২ টাকা করে বিক্রি হয় জানান ব্যবসায়ীরা। গত সপ্তাহে খুচরায় প্রতি পিস ছিল ১৩ টাকারও বেশি। দাম বৃদ্ধির জন্য পাল্টাপাল্টি দোষারোপ খুচরা ও পাইকারদের। ৪৬ টাকা হালি, এক হালিতে ২ টাকা, কিন্তু অনেক দোকানদারে বিক্রি করতেছে আপনার ৫০ টাকা হালি। তো দোকানদারা তো এই যে দোকানদারগুলো বেশি নিতেছে। ওদের এখানে গেলে তো দেখা যাচ্ছে একদিন ১০০ টাকা বেশি আর একদিন কম, তো এটা তো আর খুচরা বিক্রেতা দায়ী না। ডিমের বাজারে কারসাজির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাইকারি পর্যায়ে বারবার হাত বদলের কারণে অস্থির বাজার। একটি ডিম কয়েকবার হাত বদলের কারণেই মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে, এটি আমাদের অবজারভেশন। তো যিনারা প্রডিউসার ওনারাও পয়সা পাচ্ছেন না, কিন্তু ফাঁকতালে ভোক্তার পকেট থেকে পয়সাটা কাটা হচ্ছে। প্রতিটি ডিম উৎপাদনে খামার পর্যায়ে ১০ টাকা ২৯ পয়সা খরচ হলেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি দাম। এজন্য মুরগির খাবার নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির আধিপত্যকে দায়ী করছেন ক্ষুদ্র খামারিরা। গুটি কয়েকটা গ্রুপ আছে যাদের হাতে শুল্ক মুক্ত করে রাখলো আমদানি বন্ধ করা, যার কারণে এরা সুযোগ নিয়ে এই পোল্ট্রি ফিডের দাম বাড়াচ্ছে, মুরগির বাচ্চার দ্বিগুণ দাম নিচ্ছে, যার কারণে ডিম এবং মুরগির উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রতিদিন দেশে ৪ কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় ৫ কোটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খুচরা বাজারে ১০০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি। ২ সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। যাত্রাবাড়ি, খিলগাঁও, কারওয়ান বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। ভোক্তাদের অভিযোগ, ২-৩ দিন পর পর দাম বাড়ছে পণ্যটির, ফলে অসহনীয় হয়ে পড়ছে জনজীবন। এ সময় বাজারে সরকারের নজরদারি বাড়ানোর কথা জানান তারা। এদিকে পাইকারি ব্যবসায়ীরা জানায়, ভারত থেকে ৪-৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, ফলে সরবরাহ কম ছিল। পরে আবার ভারত পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিলেও এর ওপর ৪০% শুল্ক আরোপ করে। এতেই দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। মহল্লা পর্যায়ে মহল্লায় একটু বেশি বিদায়ী, তো এই অফিস টাইমের গ্যাপে এখান থেকে আবার এটা নিচ্ছি। এখন বাজারের যে অবস্থাটা, সাধারণ মানুষ যে কতটা খারাপ অবস্থা আছে, এটা রাজনীতিবিদদের দায়িত্বে যারা আছে তাদের কথা এবং সাধারণ মানুষের জীবনে এটা আসলেই মিলে না। কারণ বাজারে ১০০ বছর যদি মহল্লা নেই ১০০টার উপরে কিন্তু মহল্লা থেকে যারা বাজার জানে। আগে মহল্লা আমরা বেচছি ৮০ টাকা, মহল্লা বেচছি ১০০ টাকা। এখন দাম বাড়ছে, আমরাও বাড়ায় বেচলে মহল্লা আরও বেশি বেচবো। এখন ওই সময়ে তো এই পেঁয়াজটা ঘাটতি বেশি হয়েছে, তো এখন যেহেতু এটা একটু শর্ট দেখাবে, একটু শর্ট হবে, ওই শর্টের কারণে একটু এখন আমদানি কম হইতেছে, এই কারণে দামটা বাড়তেছে। দেশে ছোট বড় গবাদি পশুর খামার রয়েছে ৩৫,০০০-এর বেশি, কিন্তু নিবন্ধন করেছে মাত্র ১০,০০০। ফলে বাণিজ্যিক খামারে তদারকি চালাতে বেগ পেতে হয় প্রাণী সম্পদ অধিদপ্তরকে। সাদিক এগ্রো নিয়ে সমালোচনার পর এখন নিবন্ধনে জোর দিচ্ছে সংস্থাটি। পুরো খাতকেই জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কয়েক বছরে বেড়েছে গবাদি পশুর বাণিজ্যিক খামার। লাভজনক হওয়ায় বেশি ঝোঁক দেখা যাচ্ছে গরু পালনে, কিন্তু খামারের নিবন্ধন নিয়ে কোনো তোড়জোড় নেই। সম্প্রতি সাদিক এগ্রোর অনিয়ম ধরা পড়ায় নড়েচড়ে বসেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরই মধ্যে মোহাম্মদপুর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। ব্রাহ্মা জাতের গরু পালন করার অভিযোগও তোলা হয়েছে। আরও অনেক খামারেই এ জাতের গরু রয়েছে, কিন্তু নিবন্ধন না থাকায় তদারকি করতে পারছে না অধিদপ্তর। আমাদের একটা প্রকল্প ছিল, সেটা মূল্যায়ন হয়েছে, মিশ্র প্রতিক্রিয়া আছে, পক্ষে বিপক্ষে কথা আছে। সরকার একটা সিদ্ধান্ত নিলে অনেক কিছু বিবেচনা করে নেয়, এবং যেহেতু সিদ্ধান্ত এখনো ফাইনাল না, এটা আপাতত ব্রিডিং পারপাজে আমরা এটাকে নিষেধ, হ্যাঁ, একেবারে নিষিদ্ধ এই পশু দেশে পেয়ে গেলে মানে ওরকম কিছু না। বিশেষজ্ঞরা বলছেন, খামারগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। তবে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। টোটাল বিষয়টাকে আরও বিজ্ঞানসম্মত উপায়ে রিভিউ করে কিভাবে আসলে এটাকে, যেহেতু এটা চাহিদা আছে, আমাদের মাংস উৎপাদনও করতে হবে, একবারে অপরিকল্পিতভাবে এখানে সেখানে না ছড়িয়ে যদি কন্ট্রোল কিছু কমার্শিয়াল ফার্মে এই জাতটা যদি দেওয়া যেত, তাহলে কিন্তু মাংস উৎপাদনে আমরা একটা ভালো বিপ্লব করতে পারতাম বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ছোট খামারিদের নিবন্ধনের পাশাপাশি প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য চূড়ান্ত চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 15 জুলাইয়ের পর নিরবচ্ছিন্ন হবে গ্যাস সরবরাহ। প্রতিমন্ত্রী বলেন, প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকের দুর্ভোগের পরিস্থিতি শিগগিরই ঠিক হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে গ্যাসের পাইপলাইন ও 2টি FSRU এবং বিদ্যুতের 6টি প্রকল্পের সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে। এ প্রকল্পগুলোর ব্যয় $1 বিলিয়ন বেশি হতে পারে। বিদ্যুৎ উৎপাদন খাতে সরকার প্রায় 50% ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হয়ে আসতে হবে। আমরা আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে 40 মেগাওয়াট, এবং পরবর্তীতে আরও বিদ্যুৎ নেওয়ার জন্য সেগুলো আমরা চেষ্টা করতেছি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ব্যয় কমাতে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিপত্রে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থের ব্যয় সংক্রান্ত দিক নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়, সরকারের নিজস্ব অর্থে সব ধরনের বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে এ ধরনের ভ্রমণ জরুরি হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে। পরিচালনা ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও PhD কোর্সে অংশ নেওয়া যাবে। পরিপত্রে আরও বলা হয়, সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ 80% ব্যয় করা যাবে। রপ্তানি আয়ে ইপিবির হিসাবের বড় গরমিল ধরা পড়েছে। গত অর্থবছরের 10 মাসে পণ্য রপ্তানির যে তথ্য প্রকাশ করা হয়েছে, প্রকৃত আয় তার চেয়ে প্রায় $14 বিলিয়ন কম। কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে। অনেকদিন ধরেই ব্যবসায়ীরা রপ্তানি আয়ের বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব নিয়ে প্রশ্ন তুলে আসছেন। হেরফের নিয়ে প্রতিবেদন হয়েছে গণমাধ্যমেও, প্রশ্ন তোলে IMFও। এই বিষয়ে কয়েক দফা বৈঠক করে বাংলাদেশ ব্যাংক, NBR ও ইপিবি। এরপরই প্রকাশিত হয় রপ্তানি আয়ে বড় গরমিলের তথ্য। ইপিবির হিসাবে বিদায়ী অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে রপ্তানি হয়েছে $4,747 কোটি পণ্য। অন্যদিকে NBR হিসাব বলছে, সব মিলে $3,367 কোটি পণ্য রপ্তানি হয়েছে। NBR হিসাবকেই চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রপ্তানি কমেছে 13.80 বিলিয়ন বা $1,380 কোটি। এতে আর্থিক হিসাব ঘাটতি থেকে উদ্বৃত্ত হয়েছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। NBR মিলে একটা কমিটি করে এটা কোথায় তথ্যে গরমিল আছে সেই জিনিসটা আগে আইডেন্টিফাই করা, এবং কোন প্রসেসে গেলে পরে আমরা অ্যাকচুয়াল
যে রপ্তানিটা হচ্ছে সেটা আমরা পাবো। এই জিনিসটা আমরা করার জন্য বহুবার বলেছি, এটা কিন্তু আমাদের কাজ না। রপ্তানি আয়ের এই তথ্যের প্রভাব পড়বে দেশের প্রবৃদ্ধির হিসাবেও, তাই নতুন করে চাপ তৈরি হবে অর্থনীতিতে। পরিস্থিতি উন্নয়নের রপ্তানি খাতের প্রণোদনা পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদদের। 10 থেকে 14 বিলিয়ন ডলারের যদি আপনি বলেন যে রপ্তানি আয় কমে গেল, তাহলে কিন্তু এই রপ্তানির একটা অংশ কিন্তু আমাদের জাতীয় যে আয়, মানে যেটাকে আমরা বলি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি হিসাবে চিন্তা করি, সেটাতেও কিন্তু খানিকটা ইম্প্যাক্ট ফেলবে আর কি। সো ওভারঅল রপ্তানির ডেটাটা বা যে কোনো ম্যাক্রো ডেটার এটার যদি গুণগত মান ভালো না হয় বা সেখানে যদি বড় মাত্রায় ভুল থাকে, সেটা কিন্তু আমাদেরকে ইনফর্মড পলিসি নিতে কিন্তু সাহায্য করতে পারবে না। ইপিবি মূলত কাস্টমসের বিল অফ এক্সপোর্টের হিসাব ধরেই রপ্তানি আয়ের হিসাব করে, তবে কোনো কারণে রপ্তানি বাতিল হলেও হিসাব থেকে আর বাদ দেয়া হয় না। আবার উপহার বা স্যাম্পল হিসেবে পাঠানো পণ্যও রপ্তানি হিসেবে ধরা হয়। এসব কারণে রপ্তানি প্রকৃতি হিসেবের চেয়ে অনেক বেশি দেখা যায়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি বছরের মতো এবারও আইএফআইসি ব্যাংক উদযাপন করছে মাসব্যাপী মধুমাস উৎসব। বুধবার ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এই আয়োজন উদ্বোধন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রীষ্মের মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচু সহ নানা রকমের ফল দিয়ে গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের জন্য এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাসনাত, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গ্রাহকরা। দেশব্যাপী 1400-র বেশি শাখা উপশাখায় মাসব্যাপী মধুমাস উৎসব উদযাপন করবে আইএফআইসি ব্যাংক। রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হল স্কলাস্টিকা স্কুল আয়োজিত ৭ম ছাত্র সম্মেলন মডেল ইউনাইটেড নেশনস সেশন 2024। সারা দেশের প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠানের 450 জন শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো বিখ্যাত প্রতিষ্ঠান থেকে 50 জন বিচারক এই সম্মেলনের দায়িত্ব পালন করেন। এ সম্মেলনের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা, দলগত কাজে দক্ষতা অর্জন ও চিন্তাভাবনার সম্প্রসারণে সহায়তা পাবে, যা তাদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4 দশকেরও বেশি সময় ধরে স্কলাস্টিকা স্কুল এই সম্মেলনের আয়োজন করে আসছে। বন্যার কারণে প্রায় 50 কোটি টাকা ক্ষতির মুখে সিলেট ও মৌলভীবাজারের মাছ চাষিরা। সিলেটে 2 দফা বন্যায় 21,000 এবং মৌলভীবাজারে 800 পুকুর জলাশয়ে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাছ চাষী প্রবাল দাস পড়ালেখা শেষে উদ্যোক্তা হবার আগ্রহে 5 বছর আগে 2টি পুকুরে শুরু করেন মাছ চাষ। 2022 সালে কয়েক লাখ টাকার মাছ বানের জলে ভেসে যায়। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সম্প্রতি 2 দফা বন্যায় সর্বশান্ত প্রবাল দাস। 2 বছর আবারও আমার এই পুকুরের মাছ নিচে গিয়ে এখন আবার সেই বেকারত্বে আবারও ফুসে গেলাম। এই চিত্র সিলেটের 13 উপজেলায় জেলার 21,111টি পুকুর ও জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 44 কোটি টাকা। 22 বন্যা যখন ক্ষতি করছে, এরপরে আমি 4 বিঘা জমি বিক্রি করে আবার মাথা হারা করছে, আবার ধ্বংস হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় 35 কোটি টাকার মতো, 35 কোটি 50 লক্ষ টাকার মাছ, এবং পোনা মাছ ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি 35 লক্ষ টাকার মতো। আমাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকার উপরে। মৌলভীবাজারে বন্যায় ভেসে গেছে 800টি পুকুর ও জলাশয়। খামারিরা হারিয়েছেন 225 টন মাছ ও 70 লাখ পোনা, যার আনুমানিক মূল্য প্রায় 5.5 কোটি টাকা। এমন বাস্তবতায় সহযোগিতার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। 21 কেজি সোনা ছাড়ছিলাম, এক সাইডে হাওয়ার টাকায় ঢেউয়ের ধারণায় জালটা কিছু উঠাই দিয়েছে, মাছটা কিছু মনে হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। তো আমরা এটা আশা করি যে মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার পর মাছ চাষিদের তালিকা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারায় দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 123.71 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 200 কোটি টাকার বেশি। এ সময় দর বেড়েছে 92 ভাগ কোম্পানির শেয়ারের।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৫২ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে প্রধান সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ১২৩.৭১ পয়েন্ট, অবস্থান করছে ৫,৪৯৭ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে ৭৭০,৭০,০০,০০০ টাকার শেয়ার। আগের দিনে চেয়ে লেনদেন বেড়েছে ২৩১ কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ প্রতিষ্ঠান শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে ৩৬৫টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে সি পার্ল বিচ রিসর্ট। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম এস আলম কোল্ড স্টোরেজ, দ্বিতীয় ফনিক্স ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে ঝিল বাংলা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩০৬.৪৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৪,৬৫,০০,০০০ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।